বেশি বেড়ে যাচ্ছে। তাহলে জুলাই আন্দোলনের বৈষম্যহীনতা কোথায় গেল? আপনার জুলাই আগস্টে যারা বৈষম্যহীন বলেছে তারা নিজেই তো বৈষম্যহীন হয় নাই। কারণ তারা যদি বৈষম্যহীন হওয়ার চেষ্টা করত তাহলে তো তারা প্রথমেই লেখাপড়ায় ফিরে যেত, তারা তো এই ক্ষমতাতে চলে আসতো না। সেটাই তো বৈষম্যহীন নয় বলে প্রথমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তো এইগুলো আপনার ওয়েলফেয়ার স্টেটের বিচার বিবেচনাটা একটা লেভেলে সরকারি বেসরকারি হোক, কিন্তু স্ট্যান্ডার্ডটা মিনিমাম একরকম থাকা ভালো। এই যেটা বললেন আপনি, বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স বসবে, সরকারের প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স বসবে না, এগুলো কোনো অবস্থাতে ভালো নজির নয়। ভারতের মুদ্রাস্ফীতি 3%, পাকিস্তানের 4%, শ্রীলঙ্কাতে এখন প্রায় শূন্যের কোঠায়। অথচ সেই শ্রীলঙ্কা কিছুদিন আগে কি অবস্থায় ছিল? এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এটা তো সরকারের ব্যর্থতা। এর আগে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, তার আগে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতার জন্য দেশবাসী কেন জরিমানা দিবে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে, দেশে নাকি প্রায় 1,15,00,000 বা 14 লক্ষ টিনধারী আছেন। এবার তো নিয়ম করা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে, যে কোনো কিছু করতে গেলে টিন লাগবে, নাকি আবার উঠে দিচ্ছে। এই যে ব্যাংক অ্যাকাউন্টে এটা নাকি আবার উঠে দিচ্ছে। উঠায় দিলেও ধরেন নিয়ম তো ওইটাই থাকবে যে টিন না থাকলে 15% কর দিতে হবে ইনকামের উপরে। এখন বহু লোক তো টিন ছাড়া, যেটা আমরা দেখতে পাচ্ছি 1,14,00,000-এর মধ্যে নাকি মাত্র 40 লাখ লোক রিটার্ন জমা দেয়। তাহলে বাকিদের রিটার্ন জমা দিতে বাধ্য করুক, সেটা না করে এই 40 লাখের উপর কেন কর বাড়াচ্ছে? আপনি এখন যে প্রশ্ন করলেন এটা তো আমি বহুবার বলে আসছি যে যাদের রিটার্ন দেই না এটা নিতে পারছে না কেন, নেওয়া হচ্ছে না কেন। এটা তো কোনো কঠিন বিষয় না। আপনি কোনো কোনো কারণে সরকার বাধ্য করে এই জিনিস করতে হলে তার একটা টিআইএন নাম্বার থাকা লাগবে, সেটা করেছে। কিন্তু ট্যাক্সেবল ইনকাম না হইলেও রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে তারা রিটার্ন দিচ্ছে না, তার মানে সরকারের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তার সক্ষমতার অভাবে কিংবা সদিচ্ছার অভাবে ওটা নিতে পারতেছে না। নিয়ম যেটা আছে সেটা এক্সিকিউট করতে হবে, পালন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে না নেওয়াটা সরকারের ব্যর্থতা। এটা ম্যাটার অফ 2 উইকস, বেশি লাগে না, 2 সপ্তাহের মধ্যে সব চলে আসবে। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার এসিআর দেয়া, কর্মচারী-কর্মকর্তার এসিআর দেয়া, দেখা যায় এটা মাসকে মাস, বছর শেষ হওয়ার পরে নির্দিষ্ট টাইম 3 মাস 6 মাস যায়, 1 বছর চলে যায়, তারপরেও দেয় না। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা হইল আপনার মনিটরিং হয় না, যার উপর যে দায়িত্ব তিনি রাখেন না। আমি ওখানে জয়েন করে বললাম যে একটা ক্র্যাশ প্রোগ্রাম 2 সপ্তাহ সময়, এই 2 সপ্তাহের মধ্যে যত বকে আছে সব পরিষ্কার করে দিতে হবে, না হলে যিনি করবেন না তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে। ক্লিয়ার হয়ে গেল তো। আপনার এটাও যদি রাজস্ব বোর্ড চায় পারবে। যেটা এখন আপনি বললেন যে সঞ্চয়পত্রের উপরে যে ফাইনাল সেটেলমেন্টটা চলে যাচ্ছে 10%, তার আগে 5% ছিল, এতে একটা বেনিফিট দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা হয় কি, আমি এটা নিজেও টের পাইনি, কিন্তু ব্যাংকে যাইয়া আমি সঞ্চয়পত্র করতে গেলাম পর, তখন আমাকে ম্যানেজার সাহেব ঘনিষ্ঠ হইলে, স্যার আপনি আসছেন, তো আপনি কি এখন করে জুলাইয়ের 2 তারিখে নিয়ে যাবেন কি না? তখন আমার মাথা হিট করলো কারণটা। বলে, স্যার বেশিরভাগ সঞ্চয়পত্র এই যে আপনারা সুবিধা রিবেটের জন্য হয়, রিবেটের জন্য হয়, ওই জুন মাসের 27, 28, 29, 30-এর দিকে যেদিন ব্যাংক ক্লোজিং না থাকে শেষ দিনেও করে আবার জুলাইয়ের 1-2 তারিখে আবার এনকেশ করে ফেলে। তাহলে মনিটরিং নেই। তো মনিটরিং করতেছে। আরেকটা জিনিস তো আছে, আর দ্বিতীয় হইলো এখন মনিটরিং সেটা আসতেছে যে এটা ফাইনাল সেটেলমেন্টে এভাবে 1 বছর, মিনিমাম 1 বছর থাকতে হবে। আমার কথা হইলো 1 বছর না, 5 বছর মেয়াদি যেটা করবে সেটা স্টেগারিং সিস্টেম হইতে হবে। 1 বছর রাখলে এতটুকু রিবেট, 2 বছর রাখলে এতটুকু, সেভাবে প্রফেশনাল ঠিক করে দিতে হবে। আর যিনি ভাঙ্গাই ফেলবেন, যেমন আমার স্ত্রীর 5 লাখ টাকা ওই ডাবল স্কিম করেছে একটা, এই কিছু টাকা হইলো, গা গরম অস্থির, কেমনে গৃহিণীরা এটা করে। 50,000 টাকা জমলো একটা কিনলো, আবার 1 লাখ টাকা জমলো একটা কিনলো, এইভাবে অনেক গৃহিণী 40 বছর ধরে জমাচ্ছে। আচ্ছা, উনি এটা করতে যাইয়া, এই আজকেও কথা বললাম, ব্যাংকে গেলাম জানতে, করলো 6 মাস 7 মাস হইলো, ডাবল স্কিম, 6 বছরে দ্বিগুণ হবে। কিন্তু উনি বাপের বাড়ি গিয়ে কার থেকে শুনে আসলেন যে ব্যাংকে করেছেন ওই ব্যাংকের নাকি টাকা টুকা চলে যেতেছে। এটা তো সরকারের টাকা, এটা তো পাবে। আচ্ছা, তো সরকারের টাকা বলে যে ব্যাংক চলে গেলে তো আমি আটকাই গেলাম।
হিসাব তো আছে, করলাম তো ব্যাংকে, টাকা সরকারের, এটা তো ওই ব্যাংকে ডাবল স্কিমের, সরকারের সঞ্চয়পত্র না। ও ব্যাংক কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে কিছু পাবেন না, মূলটা পাবেন। আর এই ফাঁকে ওই এটা আবার উঠানোর জন্য একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট করতে হয়, সেখানে আবার মেসেজ টেসেজ হাবজাব বলে কিছু তো কর্তন করছে, ওটা যাবে। আর পরে আরেকজন বললো যে 1 বছর যদি থাকে হয়তো 2% ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে আস্থাটা চলে যাচ্ছে সঞ্চয়পত্রের। সেখানে যদি আপনি তাহলে কি আমরা আগের জায়গাতেই থেকে গেলাম, আস্থাহীনতার মধ্যেই যাচ্ছি অনেক। আমি একটা প্রশ্ন করি, আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে যে যদি সঞ্চয়পত্রে ফাইনাল সেটেলমেন্ট নাই দেয়, তাহলে সঞ্চয়পত্রের সিলিং তুলে দিক, তাহলে তো নর্মাল কর হবে, যাই আয় হবে নর্মাল কর হবে। একটা সমস্যা হয়ে গেছে, আমরা টকশোতে যখন কথা বলি, এখানে আরেকটা ক্যাডার সৃষ্টি হয়েছে না। টকশো ক্যাডারে বলার সময় আপনি দেখবেন যে আমরা এত পণ্ডিত সবটা বলতে পারি, কিন্তু ওই চেয়ারে গেলে অনেক কিছু বলতে পারে না। এখন উনি হয়তো এটা বলছেন, কিন্তু কিছুদিন আগে যখন মন্ত্রী ছিলেন উনি নিজে সঞ্চয়পত্র কিনেছেন এবং সঞ্চয়পত্রের টাকা নিয়েছেন। আচ্ছা, তো এখন আপনার সরকারের কিছু নির্দেশনা থাকে, তো সরকার যদি পলিটিক্যাল মাস্টার্স হিসেবে নিজেরা এগুলার সুবিধা অসুবিধা বেশি লেখাপড়া করতেন, এতে তো আবার ওনারা রাজনীতিবিদরা খেপে যাবেন। যারা আমলা হয় তাদের পড়তে হয়, কারণ তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, অনেকগুলো ঝামেলা যেতে হয়। কিন্তু রাজনীতির থেকে নেতা হইতে হলে তার নেতৃত্ব গুণ থাকলে বেশি পড়া লাগে না। তো তারা যখন নির্দেশনা দিয়ে যে এভাবে এভাবে করবো আয় বাড়ানো, তো তখন আমলারা অনেক কিছু এরকম খুঁজে 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 বাইর করে সরকারের কাছে প্লেস করে। ইট ইজ দ্য আলটিমেট ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট হোয়েদার। অন্তর্বর্তী সরকার কি আসলে উদাসীন ছিল নাকি অবহেলা করেছে? কারণ আজকেই রিপোর্ট এসেছে যে যাদের হাম হয়ে মৃত্যু হয়েছে তাদের শতকরা 92% কোনো টিকাই পায় নাই। তাহলে এই টিকা পায় নাই, কখন পায় নাই? টিকা তো গত 2 বছরের মধ্যে পাওয়ার কথা ছিল। টিকা তো সরকারও বলছিল দিচ্ছি, কিন্তু টিকা তো এখন যারা হামে হচ্ছে এখনো, তা তো টিকা পায় নাই। 92% টিকা পায় নাই। এবং যারা মারা গিয়েছে তাদের 92% টিকা পায় নাই। কিন্তু সরকার তো বলছে উদাসীন ছিল, কিন্তু তদন্ত করে না, দোষী ব্যক্তিদের কোনো শাস্তি দেয় না, কাউকে একটা নিন্দা পর্যন্ত করে না। উদাসীন শুধু ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল উদাসীন ছিল। আবার ভাবছে ইউনিসেফের হাত থেকে, গেভির থেকে ছুটাইলে আমরা কিছু পাবো কিনা, ও চিন্তাও করছে কাছে। এই কারণেই টিকাটা আনা হয় নাই, টিকাটা দেওয়া হয়। তো তুমি কি সে আগের মতোই আছো, থেকে আমি গেলাম? তো আগের মতোই আছি। এখন টিকা তো এখন দেখা যাচ্ছে হাম যাদের হয়ে যাচ্ছে, আজকেই বেরোলো যে 92% তার মৃত্যুবরণ করছে, 92% টিকা দেওয়া হয় নাই। তো টিকা তো দেওয়া হচ্ছে, এই সরকার তো শুরুর থেকেই টিকা দিচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই যে সোশ্যাল সেফটি নেটে যে পয়সাগুলি দিচ্ছে, এই শিশুদেরকে তো বাঁচাতে উচিত, এটা অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া আয়োজন করা উচিত ছিল, সেটা তো হয় নাই বোঝা যাচ্ছে। এবং এখনো মনে হচ্ছে এটা আলোচনার বাইরে চলে গেছে। 4-5 দৈনিক শিশু মারা যাচ্ছে, কিন্তু এটা বিবেচনায় নিচ্ছে না, এটা আলোচনা প্রাইম লাইনে আসতেওছে না। কিন্তু শিশুরা কিন্তু মারা যাচ্ছে, শিশুরা ভর্তি হচ্ছে, হামে এই হত্যা হচ্ছে, কিন্তু এটা চলমান। তো সুতরাং আমরা আগের মতোই আছি। সদস্য জেলা জামায়াত ইসলামীর সভাপতি আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান প্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম থাকার অভিযোগের সমালোচনার পর ব্যক্তিগত সহকারী আবু সালেম মোহাম্মদ গোফরানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এখানেও আমরা আগের মতোই থেকে গেলাম, নিজেদের আত্মীয় স্বজন এমনকি ছেলে মেয়ের নামে বরাদ্দ দিয়ে দিচ্ছি। ঐচ্ছিক তো তারা নিজের মতো করবেন, কারণটা কি? ম্যান্ডেটরি যে 3-4টা কাজ যারা সংসদ সদস্য হন তাদের, সেখানে তো জনগণের রাস্তাঘাট করা, উন্নয়ন করা, এটা তাদের ম্যান্ডেটরি কাজ নয়। তাদের তো আইন প্রণেতা হিসেবে থাকার কথা। এগুলো হইল পলিটিক্যাল গভর্নমেন্টগুলো আস্তে আস্তে তা করাপ্ট করার জন্য, এক চরিত্র হননের জন্য, বাগে আনার জন্য এভাবে করেছে, ঘুষ দেওয়া শুরু করেছে। যেমন একসময় প্রথম এরা আবার অসন্তুষ্ট হন কিনা, মাঝে যাচ্ছে কি, আপনি যদি বৈষম্যহীনভাবে ইউনিফর্ম রেটে করেন তাহলে সব দিকের জন্য একটা পলিসি করে করবেন। এখন প্রেস ক্লাবে যাবেন, সেখানে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য 1 কোটি দিবেন, তাহলে টু প্লিজ দেম। সাংবাদিকদেরকে কিছু ফ্লোর দেবেন, টু প্লিজ দেম। এরশাদ আইসা বলল যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি, এগুলো হইল লিগ্যালাইজড ব্রাইবিং। আপনি আইনি কাভারে নিয়ম নীতিতে করে ঘুষ দিচ্ছেন, দরকার তো নাই। নিয়ম নীতি আপনার যে গরিব জনগণের জন্য যা হবে, আরেকজনের
তা হবে। বাড়তি হবে কি, আমি এখানে অফিসে চাকরি করব, আমার জন্য একরকম বেতন ধার্য হবে, একটা নিয়ম নীতি থাকবে। যেটুক করার সেটুক না হয় তাহলে যা ঘটার তাই হবে। আবার সেটা হতে গেলে মুখ চেনা মুগের ডাল, আমরা আর মামারা একসাথে হবে। আপনার একটা গল্প বলি, সব তো কঠিন কঠিন কথা হয়। ওই যে বাড়িতে দারোয়ান রাখছে, নাইট ডিউটি তার, রাত্রে সে জাগন থাকবে, পাহারা দেবে। দারোয়ান ভীষণ হুজুর মানুষ। তো রাত্রে স্বপ্নে দেখছেন মালিক যে প্লেনে যাবে সেই প্লেনটা ক্র্যাশ করবে। বলল যে সকালে আপনি স্যার যাবেন না, এই প্লেনটা ক্র্যাশ করবে, আমি স্বপ্নে দেখেছি। তো ঠিকই মালিক গেলেন না, হুজুর মানুষ, কিন্তু ওই প্লেনটা ক্র্যাশ হলো। তাহলে এরে কি পুরস্কার দিতে হয়? এরকম একটা দরবেশ তার জীবন বাঁচাই দিল। তার হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে তার পুরস্কারটা হয়েছিল, হি ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য নাইট গার্ডশিপ। কারণ তার তো চাকরি নাইট গার্ড, জাগন থেকে কাজ করার, উনি ঘুমায় স্বপ্ন দেখলেন কেমনে? তাহলে বেশ আগের গল্প। তো দারোয়ান যিনি আছেন গেট খোলার ওই মন্ত্রণালয়ের, সে তো গেট খোলে না। উনি পরিষদের, আমি তো এই তোমার যে অফিস, এই সাহেবেরও উপরের মন্ত্রণালয়ের সচিব, বলে আমি আপনাকে চিনি না। আপনি স্যার সচিব আছেন, চিনি না। আমি চিনি আমার উপরে যে সুপারভাইজার, তাকে চিনি। আমার সুপারভাইজার সাহেবকে বলেন, উনি হুকুম দিলে খুলে দেব, খুলে নাই। তাহলে সুপারভাইজার শুনে তো বললে তুমি সচিব, বলে যে না স্যার আমার তো খোলা। হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যেটা থাকবে, সেখানে যদি আপনি কঠোর না হন, আপনি বানরকে আদর করে কোলে পুষবেন, বলে বসে খাওয়াবেন, তারপরে বানরের বাদনামি সারানোর জন্য খাওয়ার পরে তারপর সাথে দুইটা ব্যাদ দিতে হয়, তাহলে বানর আবার তার নিজের জায়গায় চলে যাবে। তা না হইলে বানর আস্তে 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 রাজার মাথায় উঠে। তখন উজিরকে বলে, উজির কষ্ট লাগছিল তো কেন দেই নাই? বলে যে হ্যাঁ রাজা বুঝেছি, এই জন্য আপনি সবসময় রাজা, আমি উজির। যার যতটুক প্রাপ্য সেখানে তাকে সেই সাজা দিতে হবে। সেটুক এনশিওর করতে না পারলে আপনার এটা হবে। জনাব এম এ আজিজ, আরেকটা ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা তো এতক্ষণ পর্যন্ত যা শুনছি আমরা আগের মতোই আছি। 100 বছরের ইতিহাস জানতে হবে। জাতীয় বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নিয়ে এমপি শাহজাহান চৌধুরী এই কথা বলেছেন যে জামাতকে জানতে গেলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাতের বয়স কিন্তু 100 বছর হয়নি। 100 বছরের ইতিহাস কেন জানতে হবে? আপনার কি মনে হয়, আসলে কি 100 বছরের ইতিহাস জানা দরকার? শাহজাহান চৌধুরী তো কথা বললে তো সূর্য চেঞ্জ হয়। শাহজাহান চৌধুরীর কথা শুনে আমার মনে হয় আলোচনা করে তার গুরুত্ব বাড়ানো হয়। শাহজাহান চৌধুরী কি না বলে বলেন। একই সাথে তারা আরো কিছু কথা বলেছেন। এটিএম আজহার বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করা হবে। আবার উনি বলেছেন জামাত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? জামাত ইসলামকে আসলে এটা মনে করছে যে তারা যদি না থাকে, শূন্যস্থান পূরণ করার মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই, মানে এনসিপি নাই, তাদের মিত্র যারা আছে তারা নাই মানে জায়গাটা শূন্যই থেকে যাবে। না, জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইছে এটাকে, কেউ চায় নাই, কিন্তু ওনারা বলেছেন আর কি যে শূন্যতা তৈরি হবে। আওয়ামী লীগ চলে গেছে, শূন্যতা দাম বাড়ানোর জন্য তারা রাজনৈতিক যতই বলেন, এই যে বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে তারা চিপায় পড়েছে। এখন তারা আবল তাবল বলতেছে। যেমন জামাতের, আপনি যে বললেন, এক জামাতের এক নেতা তার জামানত ব্যতি রেখে ইসলামী ব্যাংক থেকে তার ওয়াইফের নামে প্রায় 2.5 কোটি টাকার মতো লোন নিয়েছে, জামানত নাই। উনি বিশ্বস্ত, উনি টাকা ফেরত দিবেন। একটা টেলিভিশনে শুনলাম, সে বলল যে আমার ওয়াইফ আপনার এটা হোম লোন হিসেবে এটা পাইতেই পারে, সে আমার ওয়াইফ বিশেষজ্ঞ ডাক্তার, পাইতেই পারে। বলেন আপনি, জামানত ছাড়া লোন হয়? সাধারণত হোম লোনে হোমটাই মর্টগেজ থাকে। হ্যাঁ, হোমটা তো কোনো মর্টগেজ দেয় নাই তো। টেলিভিশন তার সাক্ষাৎকার শুনেছি আমি। তো সুতরাং এটার হয় কি, শোনেন, এই যে আওয়ামী লীগ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাকে বহাল রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে। সুতরাং ওনাদের ভিতরে কাঁপুনি উঠেছে। ওনারা ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ অ্যাক্টিভিটিস নিষিদ্ধ হয়েছে, তা আমাদের কি সমস্যা, আমরা খুশি, হ্যাঁ আমাদের তো নিষিদ্ধ করেছিল ইত্যাদি ইত্যাদি। এখন আমার মনে হয় ওই ফোবিয়াতে ভোগে, যে এখন তারা আন্দোলনও করতে পারতেছে না। আন্দোলনের মাথায় নামলে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, সরকারের হাতে তো অস্ত্র তুলে দিছে, তাদের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করতে পারে তো। এখন আবার নিবাসী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি এই বছরই দেশে ফেরার কথা ভাবছেন, এবং তিনি বলেছেন যে তিনি রাজনৈতিক চাপে আছে। এও হতে পারে যে এটাকে ক্যামোফ্লেক্স করার জন্য এটা করছে, এবং এটা আরেকটা ভুল শেখ হাসিনা করলো। কারণ এই মুহূর্তে যদি তিনি, যেহেতু বলতেছেন
যে তিনি এদেশে চলে আসবেন, তখন অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং তার জন্য আশা হবে না। তার যেটা আগে একটা আলোচনা ছিল যে রিফাইন আওয়ামী লীগ একটা হওয়ার কথা, সেটা করে অর্থাৎ ভারত তার পক্ষে আছে, ভারতের ইয়ে নিয়ে সরকারের সাথে সমঝোতা করে, আগে যেমন জহুর আতাজউদ্দিন আওয়ামী লীগকে অর্গানাইজ করছে, তিনি ডিস্টার্ব হন নাই, তিনি এসে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে, ওরকম একটা পরিস্থিতিতে পথে যাওয়া উচিত ছিল। তিনি এখন যদি আসতে চান, এটা একটা, আমি বলবো যে একটা তার জন্যই বিপজ্জনক হবে এবং আওয়ামী লীগ দাঁড়াতে পারবে বলে আমার কাছে মনে হয় না। রাজনৈতিকভাবে আপনি এই মন্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন, বক্তব্যে যে তিনি এই বছরই দেশে ফিরবেন? তাকে কিন্তু একটি আদালত সাজা দিয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চালু রয়েছে এবং তার দল আসলে বাংলাদেশে কোনো সংগঠিত আচরণ কিংবা কোনো ইতিবাচক কোনো আচরণ কিন্তু করতে পারছে না। এটাতে যাওয়ার আগে আমি বলি, শেখ হাসিনা তো প্রায় দুঃখ করতেন যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। তখন আমি একটা কলামে লিখছিলাম, শেখ হাসিনার মধ্যে এটা এখন জেনে রাখা ভালো যে তারও যদি এরকম কোনো পরিণতি হয় কোনো সময়, খোদা না খাস্তা, তাহলে তখনও কিন্তু আওয়ামী লীগ কেউ ইয়ে করবে না, এই প্রতিবাদে আসবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর জন্য আসে নাই, তার কিছু হইলেও আসবে না। যেমন উনি যে এখন গেলেন, ওনার জন্য কি কেউ প্রতিবাদ করেছে? ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি, আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাকছে। ঐকিক নিয়মের কথায় যদি আসি আপনার এই প্রশ্নের উত্তরে, আমরা নর্মালি বলি ঐকিক নিয়মটা খুব প্রিয় জিনিস। 3.5 বছর ক্ষমতা থাকার পরে, বঙ্গবন্ধুর পিরিয়ডে হত্যার পর ক্ষমতায় আসতে আবার 21 বছর লেগেছে। তো এখন এই ঐকিক নিয়মে করতে গেলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যায় ক্ষমতায় আসতে গেলে। যদি তিনি আসেন তাহলে রবার্ট ব্রুস হবেন, অসুবিধার কিছু নেই, রবার্ট ব্রুস বারবার হয়েছেন। ইয়েস, আই ডু এনকারেজ অ্যান্ড আই ডু ওয়েলকাম। উনি যদি বঙ্গবন্ধুর কন্যা হন, শেখের বেটি হন, শেখের বেটি পালায় না বলেন, উনি তো পালান নাই, উনার সসম্মানে পাঠানো হয়েছে। এখন যদি উনি এসে বলতে পারেন যে আমি পালাইনি, আমি ফেস করব, উই ডু ওয়েলকাম। আমরা দেখার অপেক্ষা থাকবো। জনাব এম এ আজিজ, আপনাকে একদম সম্পূর্ণ একটা অন্য কথা বলি। এখানে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগও সেই আগের মতোই আছে, তারা একই রকম আচরণই করছে। একটু আগে যে কথা হচ্ছিল যে সরকারি কর্মকর্তাদেরকে সুবিধা বাড়িয়ে দেয় বা এমপিদেরকে সুবিধা বাড়িয়ে দেয়, এটা এক ধরনের ইনস্টিটিউশনাল ব্রাইবিং, বদিউর রহমান সাহেব বলছিলেন। আমরা আরেকটা বড় উপহার দেখতে পাচ্ছি, পত্রিকা এসেছে, আমেরিকার প্রেসিডেন্টকে কাতার একটা বিমান দিয়েছে। প্রশ্ন সেটা নিয়ে না, দিতেই তো পারে, কারণ প্রেসিডেন্ট সাহেবের যে বিমান দুটি পুরনো হয়ে গেছিল অনেক, 747 অনেক পুরনো, যদিও পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিমান বলা হয় 747 জাম্বো জেটকে। তো কাতার একটা খুব চমৎকার বিমান দিয়েছে এবং সেই বিমানটা প্রেসিডেন্ট সাহেব গ্রহণও করেছেন। কিন্তু এখানে একটা ছোট্ট সংবাদ আছে, মার্কিন প্রেসিডেন্টের যাতায়াতের জন্য বোয়িং কোম্পানির সাথে দুটি নতুন 7478 উড়োজাহাজ তৈরির চুক্তি করেছিল যুক্তরাষ্ট্রের সরকার, কিন্তু বাজেট বৃদ্ধি এবং নানা জটিলতার কারণে সেই কাজ ঝুলে আছে। আমেরিকা বোয়িং কোম্পানির সাথে চুক্তি করে দুইটা নতুন বিমান বাজেটের কারণে ঝুলে যায়, আমরা 15টা কিনি। না, আমি জেনেছি যে $29 ট্রিলিয়ন আমেরিকার লোনই আছে। সেটা তো আছে, অভ্যন্তরীণ লোন। আচ্ছা, কিন্তু বাজেটের কারণে তারা নিজেদের কোম্পানি, নিজের দেশের কোম্পানির কাছ থেকে প্রেসিডেন্টের জন্য দুইটা বোয়িং কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে। আর আমরা 15টা কিনবো, ইউনূস সাহেব একটা চুক্তি করে গিয়েছেন, করে গেছে। তো প্রেসিডেন্ট যেটা পারে না বাজেটের জন্য কিনতে আমেরিকার, সেটা আমরা 14টা অলরেডি আমরা এগ্রিমেন্ট করে ফেলছি, নিয়ে আসবো, সেই বাজেট আসবে। অর্থাৎ আমরা নিশ্চয়ই লোন টোন করে কারো কাছ থেকে হাতে পায়ে ধরে টাকা আনবো, টাকা আনার পরে সেটা আবার দিতে পারবো না, আমরা ব্যাংকরাপ্ট হব।
আমাদের তো অসুবিধা নেই, কিন্তু আমেরিকায় যেহেতু ট্রাম্প ব্যবসায়ী, সে ব্যবসা বোঝে, টাকার মর্ম বোঝে, এই জন্য টাকার জন্য সারা হ্যাঁ, উনি বিশ্বে- কিন্তু বলেছেন যে উনি আসলে এই জিনিসটা ওইভাবেই করেছেন যাতে আমেরিকার উপরে প্রেসিডেন্টের কারণে আর্থিক চাপ তৈরি না হয়। না, তা না। কাতারও কিন্তু তার ওই মধ্যপ্রাচ্যে তার এজেন্টই বলা যায়, ট্রাম্পের এজেন্ট হিসেবে কাজ করছে। কিন্তু ইরান কিন্তু তাকে তার ওখানে কিন্তু যে রাডার ছিল, রাডারও ধ্বংস করে দিচ্ছে, এবং যার ফলে মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু ইরানের বিপক্ষে দাঁড়াতে পারে নাই। এখন ট্রাম্প তো সারা বিশ্বের টাকার জন্যই যত কিছু করতেছে, সব কিছু অর্থ যোগানের জন্য। ধরেন নরিয়াগার থেকে শুরু করে 4-5টা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে সে হত্যা করে ফেলেছে, খেয়াল করে দেখেন। এখনো তো মাদুরো তার দেশে তার ওয়াইফ সহ বিচারাধীন। কি নৃশংস রাষ্ট্র! তার সাথে পক্ষে থাকে লোক, রাষ্ট্র থাকে। এবং কাতারও ছিল। এখন দেখছে কাতার যাই বলেন না কেন, হ্যাঁ সমঝোতা হয়েছে, জিনিসটা আমার কাছে বেশ মজা লেগেছে, হ্যাঁ, মজা তো আমেরিকানদেরকে বটে। আমেরিকার বিমান কিনে উপহার দিচ্ছে। বলে দিচ্ছে মানে আপনার আম গাছ থেকে আম কিনে আপনাকেই দিল। না। এই জন্য দেখেন মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের সাথে করছে এবং সব জায়গায় ট্যাক্স বাড়াইছে, তার টাকা নাই বলে। অথচ সে তার নিজের বিমান নাই, সে বিমান কাতার থেকে উপহার নিছে। কাতারের কত টাকা আছে? কাতার তো ইরানের আবার ভূমি খাবে, একবার খাইছে তো, রাডার ধ্বংস হয়ে গেছে, আন্দা করে ফেলছে হ্যাঁ ট্রাম্পকে। এখন রাডার তো ওই ইরানের যে যাইতো, ড্রোন যাইতো, যা যাইতো দেখতে পাইতো, এখন তো অন্ধ, দেখতে পায় না তো। পুরনো যে হ্যাঁ, ইসরায়েল যা লেবাননে মারে, ইরানের দিকে ওখানে একটা তাকায়। চুক্তি হয়েছে, অদ্ভুত চুক্তি, যেখানে আক্রমণকারী বলেছে যে সে ওখানেই থাকবে, সেখানে থাকবে। যাবে। জনাব বদিউর রহমান, আপনাকে একটা সংস্কৃত শ্লোক ছিল পুরনো, সেটা একবার বলি। সেটা হচ্ছে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। তো ঋণ করে ঘি খাও এবং সকলে সুখেই জীবনযাপন করো। তো আমরা যে এত ঋণ নিচ্ছি, আরো ঋণ নিলাম, বিশ্বব্যাংকের কাছ থেকে একটা ঋণ নিচ্ছি, IMF এর কাছেও ঋণ চাইছি, আমাদের অবস্থা কি সেই সুখের জীবন কাটানোর মতো অবস্থা হচ্ছে যে ঋণ করিব ঘি খাইব, বাঁচিবই যদি সুখেই বাঁচিব? এটার উত্তর আপনি ওই যে আমরা প্রাইমারিতে যেগুলো পড়ে আসছি, গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, কিন্তু ছেলের বিয়েতে সে ভুয়া ধুমধাম করিল। এখন ঋণ আমাদের কোনো সরকার, এটা সবসময় বলে আসতেছি, কারণ একমাত্র বঙ্গবন্ধু সরকার ছাড়া বাকিগুলো তো সবগুলোর সাথেই কাজ করেছি মোটামুটিভাবে। ইউনিসেফটা তো আর চাকরিতে নেই, পাইনি। এদেরকে যা দেখেছি, কোনো সরকার ক্ষমতায় এসে এইটুক একবার সিদ্ধান্ত অ্যানাউন্স করে না যে আমি পরের মেয়াদে ক্ষমতায় আসবো কিনা সেটা আমার বিবেচ্য নয়, কিন্তু আমি জাতি গঠনের জন্য, যেটা প্রথম দিকে আলাপ হয়েছিল, আমার জাতি গঠনের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই স্কিমগুলো বাস্তবায়ন করব, করে না। কেউ কিন্তু ঋণ কমাতে পারে নাই, সবাই ঋণ বাড়িয়ে কমাবে কোত্থেকে? কমানোর তো আগ্রহই নেই। ভিক্ষাবৃত্তিতে বেশি আগ্রহ হয়ে গেলে আপনি ERDটা, যেটা আগের এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন, বেদরকারি, ওটার কাজে তো হলো ভিক্ষা করা। আমি সবসময় বলি, আমি ERDতে এডিশনাল সেক্রেটারি, তিনি তত বড় জাত রেল সচিব, অর্থাৎ ভিক্ষা যে বেশি করতে পারত। তফাৎটা কি? রাস্তার যে ভিক্ষুক বাটিয়াতে তার সেরা জামা, মলিন চেহারা, বাটি হাতে চায়, আর রাষ্ট্রীয় ভিক্ষুক স্যুট টাই পরে স্নো পাউডার লাগিয়ে ওইখানে ভিক্ষা করে। এই ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য কোনো সরকারের কোনো উদ্যম ছিল না। ডক্টর মশিউর রহমান যখন ERDর সচিব, তার আগে ছিল লুৎফুল্লাহিল মজিদ। তো আমি তো প্রথম মহিত সাহেব যখন ERDর সচিব, সেই সময় তার অধীনস্থ ছিলেন। দেখলাম, সেই ওই সময় অবস্থা দেখলাম। তো মশিউর রহমান সাহেবকে আমি একদিন বললাম যে স্যার, এখানে ৭৬টা সেকশন আছে, বেদরকারি ৭৬ সেকশন, এতগুলা উইং, 2টা এডিশন থাকলে দরকার নাই তো। আমি কথা প্রসঙ্গে বললাম যে স্যার, আমাকে যে ডেস্কে দেয়া হয়েছিল, সেই ডেস্কে চাকরি করার সময় প্রথম আমি বেতনের চেক আসলে ক্যাশ সরকার চেকটা নেওয়ার সময় আমি অন্য দিকে তাকাইয়া সই করে নিতাম। এটা সাথে ওপেনিং তৈরি করে দিতে পারে। স্ট্যাটাস কিউ কি একরকম থাকবে? ভারতের যে এখন সামরিক সামর্থ্য, সেখানে তারা বারবার আমাদেরকে
অবমূল্যায়ন করে যে আমরা কিভাবে যুদ্ধ করব। আমাদের এখন চায়নার থেকে এই যে এয়ার পাওয়ার ক্রয় করছি, আমি স্পষ্টভাবে এই সরকারকে আমি আহ্বান করব যে আমাদের লালমনিরহাটে অবিলম্বে চাইনিজ এয়ারক্রাফট আসুক, থাকুক, লালমনিরহাটটা পূর্ণাঙ্গভাবে ডেভেলপ করা হোক। একেই বলে অরিজিনাল আইডিয়াস, জিওপলিটিক্যাল রিয়ালিটি। বিকজ চায়নার আগ্রহ রয়েছে বাংলাদেশে। আর চায়না সবসময় বলা হয় যে চায়না লাভ ক্ষতির হিসাব করে, লাভ ক্ষতি ছাড়া চলে না। এটা ভুল ধারণা, একেবারে ইচ্ছাকৃত ভারতীয়, যে চায়না হাই রেটে আপনার কাছ থেকে আদায় করে, ঋণ আদায় করে। কেন? পাকিস্তানের সাথে, আফ্রিকান দেশের সাথে, ল্যাটিন আমেরিকার কয়েকটা দেশের সাথে চায়না কি আস্থার অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলেনি? আমাদের অনেক বেশি আমরা অর্জন করতে পারতাম। চায়না এখন ইজ এন এ স্টেট অফ ইটস হিস্ট্রি, এমনই একটা পর্যায়ে রয়েছে যে চায়নার যে বিশাল ফরেন এক্সচেঞ্জ গোয়িং ইনটু ট্রিলিয়নস অফ ডলার্স, সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে বন্ধুপ্রতিম দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন, ভূরাজনৈতিক সামর্থ্য গড়ে তোলার ক্ষেত্রে একেবারে পুরো আগেকার হিস্ট্রি পাল্টে দিচ্ছে। এখন যারা বলে যে ভূরাজনীতি মানে মেটা জিও পলিটিক্স, তারা ওই ক্লাইমেট ফ্যাক্টরস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, হেলথ ইস্যুজ, ঠিক যেমন ইন্টারন্যাশনাল সিকিউরিটির কনসেপ্টকে অনেকে অবমূল্যায়ন করেছে, যে নন ট্রেডিশনাল সিকিউরিটিকে প্রাধান্য দিতে পারে। তার মানে আপনি মিলিটারি সিকিউরিটি, যেটা মূল কথা, যেটা অ্যাকচুয়াল বাস্তব, যে ডিসআর্মামেন্টের প্রক্রিয়া, নিউক্লিয়ার প্রলিফারেশনের প্রক্রিয়া, আর্মস কন্ট্রোল প্রক্রিয়া, এগুলো একদম আধুনিক কনসেপ্ট, সেটাকে পাশ কাটায়া আপনি নন ট্রেডিশনাল, হ্যাঁ, সেটা কি ক্লাইমেট সিকিউরিটি, ওইটা আলাদা ফিল্ড, ওটাকে আলাদা রাখেন। ঠিক একইভাবে জিও পলিটিক্স, যেটা আমাদের এখন জীবন মরণ প্রশ্ন, যেটা চায়না আমাদেরকে মিলিটারিলি দেখতে চায়, সেই জিও পলিটিক্সের কনসেপ্ট আমাদের উত্তরবঙ্গের পুরা সিকিউরিটি স্ট্রাকচার ওপেনলি চীনের সাথে সান্নিধ্য গড়ে তুলতে হবে। বে অফ বেঙ্গলে আমরা মোংলা পোর্ট ভারতকে সরিয়ে দিয়ে মোংলা পোর্টে চীনকে স্থান দিয়েছি, সেখানে আমরা চাইনিজ ইকোনমিক জোন ও অন্যান্য পাকিস্তানের সাথে সম্পর্ক করেছি। এবং এই যে ভিজিটটা হলো, এই ভিজিটের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী তার যে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমি এটুকু বলতে পারি যে ডক্টর খলিলুর রহমান প্লেড এ ভেরি ক্রুশিয়াল রোল টু কনভিন্স হিম, তাকে পারসুয়েট করা, বোঝানো, এবং শেষ পর্যন্ত ডক্টর খলিলের উপর তিনি যে পূর্ণ আস্থা রাখছেন, এটা কিন্তু এই 3 দিনের সফরে আমাদেরকে যে কোন উচ্চতায় নিয়ে গিয়েছে, আগামী দিনগুলোয় আমরা সেটা বুঝতে পারবো। স্যারের বক্তব্য আমরা শুনছিলাম। স্যার বারবারই ভূ রাজনীতির বিষয় নিয়ে কথা বলছিলেন, এটি আলোচনার অন্যতম বিষয়। আমি সাকিব ভাইয়ের কাছে আলোচনা আসতে চাই, কিন্তু তার আগে আমি আরও কয়েকটি ভারতের গণমাধ্যমের খবর উল্লেখ করতে চাই। ইন্ডিয়া টুডে এবং যাদের কোনো আসলে দুর্বল জায়গা নেই। চীনের কিছুদিন আগে পর্যন্ত বলা হইতো যে তাদের দুর্বলতা ছিল এআই এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। 2 জায়গাতেই তারা কিন্তু এখন যেরকমভাবে করছে, এগিয়ে গেছে, যে তারা কিন্তু অলমোস্ট পার। হ্যাঁ, এমনকি ওরা বলছে এআইতে বোধহয় 3 মাস পিছিয়ে আছে বা 6 মাস পিছিয়ে আছে। সেমিকন্ডাক্টরেও তারা আগাচ্ছে। সো বেসিক্যালি আপনি যে কোনো একটা জাতির অনেকগুলো খাত থাকে, রাইট? অনেক খাত থাকে। এই যে কোনো খাত আপনি চীনকে দেখবেন যে প্রত্যেকটা খাতেই কিন্তু সে ডেভেলপড, প্রত্যেকটা খাতে সে স্ট্রং। সেটা আপনি চিকিৎসা বলেন, সেটা আপনি পানি বলেন, সেটা আপনি অবকাঠামো বলেন, সেটা প্রতিরক্ষা বলেন, যা বলেন। তাহলে চীনের সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, এটা মনে রাখবেন, চীনের সাথে কিন্তু আমরা 1975 সালে করতে যাচ্ছি না, এটা কিন্তু 65 সালের সম্পর্ক না, এটা 2026 সালের সম্পর্ক। 2026 সালে আপনি যদি চীনের সাথে সম্পর্ক করতে চান এবং যদি একটা সামগ্রিক সম্পর্ক করেন, অর্থাৎ কম্প্রিহেন্সিভ, তাহলে তারা তো আপনাকে সব খাতের ব্যাপারেই কনসাল্ট করতে পারে, তারা আপনাকে সব খাতেই সহায়তা দিতে পারে। বিষয়টা হচ্ছে আপনি কয়টা খাতে পারেন। হ্যাঁ, সুতরাং আমি যেটা দেখি, যে আমি শহীদুজ্জামান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে এমনি যে আপনার প্রতিরক্ষা বা তিস্তা ব্যারাজ বা তিস্তা নিয়ে আছে তা না, তারা বলছে হোল বাংলাদেশের সমস্ত নদী পানির ব্যবস্থাপনা নিয়ে কথা হচ্ছে। তারপরে আপনার আমি দেখেছি যে কনসেপচুয়ালি, যেমন ধরেন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে, যেমন ইনোভেশন কিভাবে হবে,
মানে ইনোভেশন, আপনার ইনোভেশন মেকানিজম কেমন হবে সেগুলো নিয়ে কথা হয়েছে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা খাতেই তারা আপনাকে সাহায্য করতে চাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যে 90-এর দশকে চীন কিন্তু তখন পশ্চিমাদের সাথে যে সহযোগিতাগুলো করতো সে সময় করতে হচ্ছে হংকংয়ের মাধ্যমে। পশ্চিমা কোম্পানিগুলো তখন হংকংয়ে এসে করতো, আপনার হেডকোয়ার্টার করতো। হংকংয়ে চীনাদের সাথে, হংকং বেস যারা চীনা ছিল তাদেরকে সাবকন্ট্রাক্ট দিত। চীনারা মেইনল্যান্ডে আসতো, সাধারণত সেনজেন এলাকায়, কারণ ওই বর্ডারের ওই পারে এদিকে আসতো, এসে এদিকে দিয়ে কাজ করাইয়া আপনার চাইনিজদেরকে দিয়ে কাজ করিয়ে তারা ওয়েস্টকে মানে পশ্চিমে তারা এগুলো রপ্তানি করতো। মিডলম্যান হতো হংকংয়ের চাইনিজ আর হংকংয়ে বসা শ্বেতাঙ্গরা। কিন্তু যখন 2000 সাল মানে 1997-তে যখন হংকং চীনের হাতে চলে গেল, তার কিছুদিন পরেই দেখা গেল যে এইবার কিন্তু তাদের যারা ডোমেস্টিক মানে চীনের যে ডোমেস্টিক লিগ্যাল আপনার কাঠামো, আইনি কাঠামো কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে এবং তারা এটাকে ভালো করে এমন ব্যবস্থা করছে যাতে পশ্চিমা কোম্পানিগুলো বেইজিংয়ে বসেই কাজ করতে পারে। তার মানে দেখেন যে তাদের কিন্তু কোঅপারেশন 90s থেকে 2000-এ কিন্তু অনেক বেটার হয়েছে। কেন বেটারটা হইলো এই জন্য যে তারা যে লিগ্যাল কাঠামোটা তৈরি করতে পারছে যেটা কিন্তু আগে তাদের ছিল না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিনিসে, সেটা আপনি বলেন আপনার যদি আপনার যদি ভালো ইঞ্জিনিয়ার না থাকে তাহলে তো আপনি এখানে ফ্যাক্টরি বানাতে পারবেন না। আপনার এখানে যদি ভালো লয়ার না থাকে তাহলে তো আপনি এখানে ভালো জুডিশিয়াল সিস্টেম বানাতে পারবেন না। সো বাংলাদেশের আমার কথা হচ্ছে যে চীন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে যেই প্রস্তাব দিয়েছে, সুযোগ দিয়েছে, আমরা কি সেই সুযোগটার সদ্ব্যবহার করার ক্ষমতা রাখি কি না। এবং আমার বিষয় হচ্ছে, আমার মতে হচ্ছে যে এমনিতে খুবই ভালো, খুবই সফল হয়েছে সফর, বাট আমরা যদি কর্মপদ্ধতি, যদি আমি আগেরবারও আপনাকে বলেছিলাম, কর্মপদ্ধতি যদি চেঞ্জ না করি, আপনি আমাদের এখানে হাসিনার অ্যাপারেটাস রেখেছেন, আপনি এখানে হাসিনার সময়ের যেই সিস্টেম ছিল তাই রেখেছেন। আপনার এখানেই বোধহয় কয়েকদিন আগে কথা হচ্ছিল, আমি যে বাজেট দেখেছি এই বাজেটের সাথে আগের বাজেটের তেমন কোনো তফাৎ আমি দেখতে পাই না, একই অবস্থা। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি কর্মপদ্ধতি পরিবর্তন না হয় তাহলে আমার মনে হয় 2 বছর পর আপনি দেখবেন যে সেম অবস্থায় আছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আজকে খেয়াল করেন, আজকে যে চীনের ব্যাপার আমরা এত কিছু বলছি তার পিছনে কিন্তু 2টা ঘটনা আছে, ঘটনা ছাড়া হয় নাই, এগুলো কিন্তু প্রমাণ হয়ে আসছে। প্রথম প্রমাণ হয়েছে কিন্তু অপারেশন সিন্দুর। প্রথম অপারেশন সিন্দুরে যদি আজকে পাকিস্তান যদি শোচনীয়ভাবে হারতো, কথার কথা, তাহলে চীন নিয়ে কেউ কোনো কথা বলতো না। কিন্তু যেহেতু পাকিস্তান তখন ওখানে বলা হয় যে, অনেকেই বলেন যে তারা আসলে জয়ী হয়েছে, অনেকে বলে যে এটা ড্র হয়েছে, যেটাই বলা হোক, অর্থাৎ তারা হারে নাই, পাকিস্তান হারে নাই। তাহলে পাকিস্তান যদি না হেরে থাকে একটা অনেক, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চীন যেমন কাজে দেখিয়েছে, পাকিস্তান যেমন অপারেশন সিন্দুরের সময় দেখিয়েছে, এবং ইরান যেমন তার ইয়েতে দেখেছে। আমি যুদ্ধক্ষেত্রে বলছি না, কিন্তু প্রতিটা কাজে বাংলাদেশ যদি তার মেটাল দেখাতে না পারে, আমার মনে হয় যে এইগুলো 2 বছর পরে আবার একই হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে চীন কিন্তু আমাদেরকে সবসময়ই আমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে, আমি যেটা মনে করি। কিন্তু আমরা তাদের ইয়েগুলোকে, আমরা উদাহরণ দিই একটা, উনারা আমাদেরকে অবকাঠামো করে দিবেন বলেছেন, পদ্মা ব্রিজ থেকে আরম্ভ করে সবই করে দিবেন বলেছেন এবং করে দিয়েছেন। কিন্তু আমরা ওগুলাতে ফিজিবিলিটি আপনার ঠিক মতো ক্যালকুলেট করি নাই। আমরা ওইখানে কিন্তু এগুলো ফিজিবল প্রজেক্ট বানাইনি, আমরা ওখানে চুরি করেছি মেগা চুরির জন্য। তাহলে আমরা মেগা চুরি করেছি, আমরা অবকাঠামো ওদেরকে দিয়ে বানিয়েছি, তাতে কি আমাদের লাভ হবে? আমরা যদি আমাদের অবজেক্টিভ থাকে তাহলে তার লাভ হবে না, তারা যতই লাভ মানে হেল্প করুক আমাদেরকে। সো আমি যেটা বলতে চাই, আমরা যতক্ষণ না ঠিক হব ততক্ষণ এটার কোনো পূর্ণ আমরা পাবো না। জি, আমি আপনার কাছে আবারও আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, টাইমস অফ ইন্ডিয়ার এক্সক্লুসিভ রিপোর্টাররা বলছে যে দ্য টাইমস অফ ইন্ডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যে মংলা বন্দরের কাছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য চীন ও বাংলাদেশ চুক্তি চূড়ান্ত করেছে। তারা বলছে ভারতের প্রকল্প বাতিল হয়ে গেছে, সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই মংলা অর্থনৈতিক অঞ্চলের জমিটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল, কিন্তু 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর 2025 সালে অন্তর্বর্তী সরকার ভারতের সেই লাইসেন্স বাতিল করে। এখন 2026 এসে সেই জায়গায় চীনের এই চুক্তি
ভারতের জন্য বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে বেইজিংয়ের কৌশলগত আধিপত্য আরও বাড়িয়ে দেবে বলে ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন। তারা আসলে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করে স্টোরিগুলো করছেন। দেখেন, এগুলো ভারত যেটা তারা অর্জন করতে চেষ্টা করেছিল হাসিনা পিরিয়ডে শেষ দিকে স্পেশালি বেশি করে, সেই পথে তারা যাওয়ার ব্যাপারে একেবারে নিশ্চিত ছিল। কিন্তু ভারতীয়রা ভুলে যায় যে বাংলাদেশের যে দীর্ঘ সময় তার যে অস্তিত্ব, এমনকি আমরা পাকিস্তানের অংশ ছিলাম যখন, তখনও যে চিন্তাভাবনা, দীর্ঘকাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার এই দৃষ্টিভঙ্গিতে আমাদের সামনে আমরা 4-5 জন তাকে ব্রিফ করতাম যখন, তিনি অনেক দুঃখ করে বলতেন যে আমাকে 3 পা এগুলে আমাকে 2 পা পেছাতে হয়, কারণ ভারত এমনভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায় যে চীনের সাথে অগ্রগতি করাটা খুব কঠিন হয়ে ওঠে। ওই পর্যায়ে তো আমরা পার হয়ে এসেছি, কিন্তু দীর্ঘকাল হাসিনার সময় আমাদের কোনো অস্ত্রায়ন হয়নি। যদি অস্ত্রায়ন হতো এবং প্রেসিডেন্ট জিয়া যদি জীবিত থাকতেন আজকে, তাহলে আমাদের মানে কোন স্টেজে চলে যেত চীনের সাথে সম্পর্ক, সেটা হয়তো আমি এখন বললেও অনেকে বিশ্বাসই করবে না। কিন্তু এখনও তো সময় আছে। তার পুত্র যে পথ বেছে নিয়েছে, এখন আশা করি সেখানে পার্লামেন্টে বা তার দলে কিছু ব্যক্তি এটাকে স্যাবোটাজ করতে চাইবে। আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় যদি একবার চীনের সাথে সম্পর্কর ক্ষেত্রে নাম্বারস গেম, যে এত টাকা আমাদের লস হবে, ওই মায়ানমারের ভিতর থেকে রেল রোড করতে গেলে আমরা কেন লাভবান হব, আমাদের কি লাভবান থাকবে, আমাদের যে কি জানি ট্রেড ইমব্যালেন্স সেটা আরও বৃদ্ধি পাবে। দিজ আর দ্য ট্রেটার্স যারা ষড়যন্ত্র করে ডাইভার্ট করে, একটা র্যাশনাল তৈরি করতে চায়। ভারতের সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে, আমরা তো চীনের সাথে কোনো সামরিক চুক্তিতে যাব না, কোনো নিরাপত্তা সহায়তায় যাব না, এই ভাষায় কথা বলে একটা অংশ। এখন এই যে ভারতীয়রা এই ধারণাগুলাই, এই কথাগুলাই শোনাইতে চায় বাংলাদেশে, যেটা আমাদের, কিন্তু আমার মনে হয় আমরা যদি সরাসরি চীনকে জানিয়ে দেই, আমাদের মিডিয়াতে যদি ওই ধরনের মানুষ জন্মায়, ওই ধরনের ব্যক্তিত্ব থাকে যারা বলে দেয় যে এই ভারতের মিডিয়ার প্রতি উত্তরে যে হ্যাঁ আমাদের উচিত চীনের সাথে সর্বাত্মক নিরাপত্তা সংযোগে যাওয়া, নিরাপত্তা চুক্তি করা, কোলিশন বিল্ডিং, যেটা পাকিস্তানের সাথে চীনের সাথে আমাদের হতে পারে, এবং যেটা আমি বারবার প্রমোট করি যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে এয়ার ডিফেন্স সিস্টেম করবে সেখানে কোনো রাগঢাক থাকবে না। আমরা যে চাইনিজ প্লেনস ক্রয় করব সেটা তো ওপেন, এবং তার মাধ্যমে আমরা এটা মিডিয়াতে ক্লিয়ারলি এনকারেজ করবো। আমার মনে হয় বিএনপি শুড এনকারেজ দ্য মিডিয়া, এবং বিএনপি শুড লুক ইনটু ইট যে ওইসব মিডিয়ার পিপল ডোন্ট এভার ডেয়ার টু ইন্টারফিয়ার, তারা যেন কোনোভাবেই আমাদের এই চলমান ধারাকে না আটকায়। তাহলে কি হতে পারে, আমরা চীনের সাথে শুধু ওই অর্থনৈতিক জোন না, চীনকে আমরা এনকারেজ করব যে আমাদের সাবমেরিন বেস রয়েছে, সেইখানে চীন যেন তার সামরিক অস্তিত্ব প্রদর্শন করে। চাইনিজ সাবমেরিন, পাকিস্তানি সাবমেরিন আসছে, দিস ইজ গুড ফর আস। বে অফ বেঙ্গলে আমরা যত ফ্রেন্ডলি পাওয়ার্স আসবে তত ভারতের আধিপত্য সংকুচিত হবে। আমাদের নেভাল সাবমেরিনটা, একজন নেভি অফিসার দুঃখ করে বলছে যে আমরা গভীর সমুদ্রে যেতে পারি না, ভারতীয়রা আমাদেরকে ওইখানে অবস্ট্রাকশন ক্রিয়েট করে। চিন্তা করেন যে কত মানে জিওপলিটিক্যাল টার্মসে আমাদের এই বাস্তব যে সম্ভাবনাগুলো, সেগুলো এক্সপ্লোর করতে হলে সর্বাত্মকভাবে যদি আমরা এই চীনের প্রেজেন্স বে অফ বেঙ্গলে এবং উত্তরে আমাদের লালমনিরহাটের সাথে কে ডেভেলপ করার জন্য, যদি আমাদের এয়ারক্রাফটগুলো যে কিনবো, এখনও কিন্তু ফাইনালি ডিসিশন হয়নি, মানে আমরা সেদিকে এগুচ্ছি, সেটা সম্ভাবনা রয়েছে। আমাদের আর্থিক বাস্তবতা জানতে হবে। কিন্তু একটা কথা সত্যি, চীন যদি আমাদেরকে আস্থায় নিতে পারে যে আমরা টোটালি চাইনিজ কি বলে পার্টিসিপেশন উইথ পাকিস্তান অ্যান্ড চায়নার এয়ার ডিফেন্স এবং বে অফ বেঙ্গলে চায়নার প্রেজেন্স এবং আমাদের বিভিন্ন অর্থনৈতিক প্রকল্পগুলো, তখন অনেক বেশি চাইনিজ সাপোর্ট পাবে। ওই স্টেজটায় আমাদের যেতে হবে। এই যে এটা করলে দেখবেন ভারতের সাংবাদিকরা আমাদেরকে রেসপেক্ট করবে। পর চীনের দেয়া যৌথ বিবৃতি ভারতীয় মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে। সার্বভৌমত্বের সমর্থন,
ভারতের সংবাদ সংস্থা পিটিআই এবং দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস শিরোনাম করেছে, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের নতুন সরকারকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহিরাগত হস্তক্ষেপ প্রত্যাখ্যান করার বিষয়ে চীনের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। ভারতীয় বিশ্লেষকদের মতে বহিরাগত হস্তক্ষেপ শব্দটি ব্যবহার করে বেইজিং পরোক্ষভাবে ভারত ও পশ্চিমাদের দিকেই ইঙ্গিত করেছে। চীন ঢাকাকে এই বার্তা দিয়েছে যে বিশ্ব রাজনীতি যেদিকেই যাক না কেন, বেইজিং বাংলাদেশের নতুন সরকারের একটি বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে। প্রত্যেকটা বিষয় তারা খুব খুঁটিয়ে খুঁটিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে। আপনার কাছে কি মনে হয় বিষয়টি? না, এখন একদিক ব্যাপারটা হচ্ছে কি যে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে এক হিসাবে 1492 সাল হচ্ছে গিয়ে